নমস্কার, আমি সুরজিৎ ঝা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বংশটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সাতবাহন বংশ। এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে কিভাবে একটা বংশের থেকে মানে আরেকটা বংশে ট্রান্সফার হলো, অর্থাৎ শুঙ্গ বংশীয় যে রাজা, সেই শুঙ্গ বংশীয় শেষ রাজাকে হত্যা করে, দেবভূতিকে হত্যা করে কিভাবে তারই একজন প্রাইম মিনিস্টার, আমাত্য বা মন্ত্রী, যার নাম হচ্ছে যার নাম হচ্ছে বাসুদেব কান্ন, সাম্রাজ্য দখল করলেন। তারা কতদিন রাজত্ব করেছিল না, তারা টোটাল ৪৫ বছর রাজত্ব করেছিলেন। তারপরে দক্ষিণ ভারতে সেই সময় রাজত্ব করছিলেন সাতবাহন বংশ। কিভাবে এই সাতবাহন বংশের উত্থান হলো এবং কিভাবে এই সাতবাহন বংশ দীর্ঘদিন যাবৎ না করেও তোমার ৪৫০ বছর ধরে শাসন করলো, এটা নিয়ে আমি আজকে একটা ডিটেলসলি ভিডিও বানাতে চলেছি। দেখো, যেহেতু ফেস ভিডিও হচ্ছে না, এটা একটা অসুবিধার বিষয় আমি জানি, তবে সবসময় সব কিছু সম্ভব না। তবে ভিডিওটা যাতে, চ্যানেলটা যাতে কন্টিনিউ থাকে বা ভিডিওটা যাতে আমরা কন্টিনিউ করতে পারি, তার জন্য আমরা এই প্রসেসটা অবলম্বন করেছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি কথা না বাড়িয়ে, সেটা হচ্ছে সাতবাহন বংশ। একটু বড় ক্লাস হবে, একটু ধৈর্য ধরে দেখিও। আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে সাতবাহন বংশ নিয়ে। আচ্ছা, এবার আমাকে এটা জানতে হবে যে এই সাতবাহন বংশের নাম সাতবাহন হলো কেন। তো যেহেতু ইতিহাস, তাই মত পার্থক্য তো থেকেই যায়, যেহেতু লিখিত কোনো উপাদান নেই। তাই এই সাতবাহন বংশের পিছনেও একটা গল্প আছে, সেটা আমি পরে আসছি। তো যেটা বলা হয়, ঠিক আছে, যে সাতবাহন বংশের নাম সাতবাহন হলো কেন, কারণ কিছুজন বলেন যে এই সাতবাহন বংশের প্রথম রাজা ছিলেন নাকি, প্রথম সম্রাট ছিলেন সাতবাহন। ঠিক আছে, টোটাল ৩০ জন রাজা এখানে শাসন করেছেন, ৩০ জন রাজা বা সম্রাট এখানে শাসন করেছেন। তো এর প্রথম সম্রাট বা প্রথম রাজা ছিলেন সাতবাহন। অনেকজন বলেন প্রথম সম্রাট, এই সম্রাট সাতবাহন বংশের প্রথম সম্রাট বা প্রথম রাজা ছিলেন সাতবাহন। ঠিক আছে, তাই তার নাম অনুসারে এর নাম করা হয়েছে কি সাতবাহন বংশ। ঠিক আছে, আবার মতান্তরে কিছুজন বলেন, ঠিক আছে, বা আমার যিনি স্যার ছিলেন তিনিও বলতেন যে কি, যে না, সাতবাহনকে যদি আমরা ভাঙি, ঠিক আছে, তাহলে পাওয়া যায় সপ্তবাহন যার। ঠিক আছে, সেটা হচ্ছে সাতবাহন। মানে বাহন বলতে আমরা কি বুঝি, যে কিছু, মানে যেরকম আমরা যারা বুঝি কি, যে কিছুকে বহন যে করে নিয়ে যায় তাকে বলা হয় বাহক, বা অনেক ক্ষেত্রে পশুদের ক্ষেত্রে সেটা হয়ে যায় বাহন। ঠিক আছে, তো বাহন মানে কি, যে কোনো কিছুকে বহন করে নিয়ে যায়, যেরকম যানবাহন। ঠিক আছে, যেরকম হচ্ছে কি যানবাহন, যানবাহন মানে হচ্ছে কি, যানবাহন মানে যিনি কি করছেন, মানুষকে বা অন্যান্য জীবকে বহন করে নিয়ে যাচ্ছেন। ঠিক আছে, বা মালগাড়ি বা মালবাহনও বলা হয়, মালবাহক। ঠিক আছে, যে মাল বহন করে নিয়ে যান। তো আমরা সাতবাহন বলতে সপ্তবাহনকে বুঝি। মানে সাতবাহন কথাটি এসছে কোথা থেকে, না সাতবাহন কথাটি এসছে সপ্তবাহন কথাটি থেকে, সপ্তবাহন কথাটি থেকে। সপ্তবাহন কথাটি থেকে কি এসছে, না সাতবাহন কথাটি এসছে। এবার এই সপ্তবাহন মানে কি, সাত বাহন যার। ঠিক আছে, সাতবাহন বলতে এখানে কাকে, সাতটা, এখানে সাতবাহন বলতে সূর্যকে বোঝানো হয়েছে। কেন বোঝানো হয়েছে, সেখানে সাতবাহন বলতে কাকে বোঝানো হয়েছে, সূর্যদেবকে বোঝানো হয়েছে। কেন, যে আমরা জানি যে সূর্যদেবের কি, যে 7টি ঘোড়া, সেটাকে সাতবাহন বলা হয়েছে। অনেকজন বলেন কি, যে সূর্যদেবের বংশধর হিসাবে এরা মনে করতেন, যেরকম হচ্ছে কি রঘুবীর, রঘুবীর বলতে শ্রীরাম। ঠিক আছে, ভগবান রামচন্দ্র, তিনি বলতেন তার বংশের নাম সূর্য বংশ। ঠিক আছে, সূর্য বংশ মানে কি, তারা মনে করতেন যে তাদের কোনো না কোনো পূর্বপুরুষ যিনি ছিলেন, তিনি সূর্য দেবতারই অংশ থেকে সৃষ্টি, তাই তার নাম ছিল কি, সেই বংশের নাম কি হয়েছে, সূর্য বংশ, সূর্যাবংশ। ঠিক আছে,
বা এখন বিভিন্ন জায়গাতে বিভিন্নজন দাবি করেন যে সূর্য বংশ, এরকম শোনা যায়। একটা বইও আছে হিন্দিতে, যে অমিতাভ বচ্চনের সূর্যবংশ বলে, ঠিক আছে। তো যাই হোক, এগুলো পরের কথা। তো এই সূর্যদের বংশধর বলে এরা নিজেকে দাবি করতেন, তাই সেখান থেকে সাতবাহন নামটা এসেছে, এটাও অনেকজন বলে থাকেন, ঠিক আছে। তো যেহেতু লিখিত উপাদান নাই, খুব কন্ট্রোভার্সির ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, এই যে সাতবাহন বংশের প্রথম রাজাকে, যদি এই ধারণাটা সত্যি হয়, ঠিক আছে, তাহলে সাতবাহন বংশের প্রথম রাজা হবে সাতবাহন, ঠিক আছে, সম্রাট সাতবাহন। আর যদি এই কনসেপ্টটা সত্যি হয়, তাহলে সাতবাহন বংশের প্রথম রাজা হচ্ছেন কে? তো সাতবাহন বংশের প্রথম রাজা হচ্ছেন অন্ধ্র জাতি থেকে উঠে আসা অন্ধ্র বংশীয়, ঠিক আছে, বা অন্ধ্র বংশীয় কি রাজা, যার নাম কি ছিল? সিমুক। সিমুক, ঠিক আছে, অন্ধ্র বংশীয় রাজা সিমুক। তিনি ছিলেন কিন্তু কি না, এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। অন্ধ্র বংশীয় রাজা সিমুক ছিলেন এই রাজ্যের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। সিমুক বা শ্রীমুখও বলা হয়, সিমুক বা অনেক ক্ষেত্রে এটাকে শ্রীমুখ বলে। শ্রীমুখ ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। এই বংশের বিস্তার সময় কত ছিল না, এই সময়ের এই বংশ প্রথম খ্রিস্টপূর্বাব্দ থেকে তৃতীয়, ঠিক আছে, অনেকজন বলেন কি তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে তৃতীয় খ্রিস্টাব্দ পর্যন্ত, অনেকজন বলেন কি যে না, প্রথম বিসি বা প্রথম খ্রিস্টপূর্বাব্দ থেকে, প্রথম খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টপূর্বাব্দ থেকে তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, তৃতীয় খ্রিস্টাব্দ পর্যন্ত এরা কিন্তু শাসনভার করেছিলেন। প্রথম খ্রিস্টপূর্বাব্দ থেকে তৃতীয় খ্রিস্টাব্দ পর্যন্ত এরা দক্ষিণ ভারত জুড়ে, সারা দক্ষিণ ভারত জুড়ে এরা শাসন কার্য পরিচালনা করেছিলেন, ঠিক আছে। কারা না, সাতবাহন বংশের যে রাজারা, তারা প্রথম খ্রিস্টপূর্বাব্দ থেকে তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ জুড়ে কি করেছিলেন না, পুরো দক্ষিণ ভারত জুড়ে, ঠিক আছে, পুরো দক্ষিণ ভারত জুড়ে কি করেছিলেন না, তারা শাসন কার্য কি করেছিলেন, পরিচালনা করেছিলেন, ঠিক আছে, ঠিক আছে। এবার আমি আসি সেই সিমুকের শাসন কার্য কতদিন চলেছিল। তো এই সিমুক যিনি ছিলেন, এই সিমুকের আন্ডারে আমাদের এনাকেই সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ধরা হয় অ্যাকর্ডিং টু দ্বিতীয় কনসেপ্ট অনুসারে। তো এই সিমুকের শাসন কার্য চলেছিল তোমার হচ্ছে 23 বছর তিনি শাসন করেছিলেন, এবং তার শাসনকালে প্রচুর প্রচুর বিস্তার লাভ করেছিল, ঠিক আছে, প্রচুরই বিস্তার লাভ করেছিল সিমুকের শাসনকালে, ঠিক আছে। সিমুক বা শ্রীমুখের শাসনকালে তিনি 60 খ্রিস্টাব্দ থেকে 60 খ্রিস্টপূর্বাব্দ থেকে, তিনি 60 খ্রিস্টপূর্বাব্দ থেকে বিসিই থেকে 30 বিসিই বা খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু তিনি কী করেছিলেন, নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। কে না, এই সিমুক অত্যন্ত বড় যোদ্ধা ছিলেন, এবং তিনি প্রায় পুরো দক্ষিণ ভারতের উপর রাজত্ব কায়েম করতে সফল হয়েছিলেন, ঠিক আছে। এবার যা হয় যে সিমুক 23 বছর পর্যন্ত শাসন করার পর সিমুক মারা যান, ঠিক আছে। তারপরে সিমুকের পুত্র যিনি ছিলেন প্রথম সাতকর্ণী, এখানেও একটা মতবিরোধ আছে, কেউ কেউ বলে কৃষ্ণের পুত্র, কেউ কেউ বলে সিমুকের পুত্র। তো আমি সিমুকের পুত্র ধরি, যে সিমুকের পুত্র কি ছিলেন, যেহেতু বেশিরভাগ জায়গাতেই বলা হয় সিমুকের পুত্র, অনেক জায়গায় আবার কৃষ্ণের পুত্রও বলা হয়, ঠিক আছে, ঠিক আছে। তো এটা নিয়ে একটা বাক বিতর্ক আছে, তো আমি ধরে নিই যে সিমুকের পুত্রই ধরলাম আমি, যে সিমুকের পুত্র ছিলেন কে, প্রথম সাতকর্ণী, ঠিক আছে। সিমুকের পুত্র ছিলেন প্রথম সাতকর্ণী, ঠিক আছে। প্রথম সাতকর্ণী ছিলেন কে না, সিমুকের পুত্র। এই সিমুক, ঠিক আছে, শ্রীমুখ এর পুত্র, ইনি যখন 23 বছর বয়সে মারা যান, সে সময় কিন্তু তার পুত্রের বয়স ছিল মাত্র 18 বছরের নিচে ছিল, অর্থাৎ তার পুত্র ছিলেন নাবালক সেই সময়, যে সময়কে সিমুক বা শ্রীমুখ মারা যান,
সেই সময় কিন্তু তার পুত্র ছিল নাবালক, ঠিক আছে, তার পুত্রের বেশি বয়স ছিল না। এবার নাবালক তো সিংহাসনে বসতে পারে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে সিমুকের মৃত্যুর পর, ঠিক আছে, সিমুকের মৃত্যুর পর এই শাসন কার্য গ্রহণ করেন কে? এই শাসন কার্য গ্রহণ করেন নাকি তার ভাই, যার নাম হচ্ছে কৃষ্ণ, ঠিক আছে। সিমুক যখন 30-এ মারা যান তখন 30 থেকে এই শাসন কার্যটা কে গ্রহণ করেন? 30 থেকে এই শাসন কার্যটা গ্রহণ করেন সিমুকের ভাইকে কৃষ্ণ। কৃষ্ণ, সম্রাট কৃষ্ণ এইটা কি করেন? শাসন কার্যটা গ্রহণ করেন, ঠিক আছে। না কার কাছ থেকে? না তার দাদা সিমুকের কাছ থেকে। এই কৃষ্ণ কত বছর শাসন করেছিলেন? না কৃষ্ণ করেছিলেন তোমার 18 বছর শাসন করেছিলেন তিনি। 18 বছর ধরে দক্ষিণাত্যের সিংহাসনে অধিষ্ঠান করেছিলেন, বা কৃষ্ণ 18 বছর কিন্তু সিমুকের মৃত্যুর পর, সিমুক যখন মারা যায় তখন তার মৃত্যুর পর 18 বছর কিন্তু এই কৃষ্ণ কি করেছিলেন? না যে দক্ষিণাত্যের যে সাম্রাজ্য সেখানে কি করেছিলেন? অধিষ্ঠান করেছিলেন, বা দক্ষিণাত্যের যে সাম্রাজ্য সে সময় ছিল, ঠিক আছে, সেখানে কি করেছিলেন তিনি? দীর্ঘদিন ধরে তিনি নিজের শাসন কার্য পরিচালনা করেছিলেন, ঠিক আছে। তারপরে কি হয়? তারপরে সিমুকের মৃত্যুর পর, ঠিক আছে, সিমুকের মৃত্যুর পর কৃষ্ণর মৃত্যুর পর কি হয়? ঠিক আছে, এই কৃষ্ণর মৃত্যুর পর বা কে হন? প্রথম সাতকর্ণী কি করেন? প্রথম সিংহাসনে বসেন, ঠিক আছে। সাতকর্ণী কি করেন? সিংহাসনে বসেন। প্রথম সাতকর্ণী কি করেন? সিংহাসনে আরোহণ করেন বা সিংহাসনে বসেন। এই প্রথম সাতকর্ণী মাত্র 9 বছর শাসন করেছিলেন। মাত্র 9 বছর তিনি শাসন করেছিলেন, কারণ যে 9 বছর পরে তাকে মেরে দেওয়া হয়, কারণ যে এখানে একটা গৃহদ্বন্দ্বের শুরু হয়েছিল, আর গৃহদ্বন্দ্ব মানেই হচ্ছে কি? বিনাশ। কারণ যে সিমুকের পুত্রকে প্রথম সাতকর্ণী, এবার সিমুকের পুত্র যদি প্রথম সাতকর্ণী হয় তাহলে কৃষ্ণ যে 18 বছর শাসন করেছেন, তো কৃষ্ণের পুত্ররাও তো চাইবে, দেখো সিংহাসন তো সবাই লাভ করতে চায়। তো সিমুকের পুত্র হচ্ছে প্রথম সাতকর্ণী, তার বাবা মারা গেছিল বলে তিনি সিংহাসনে বসেননি বা অধিষ্ঠান করেননি, কিন্তু কৃষ্ণ সিংহাসনে বসেছিলেন সেই সময়। 18 বছর তিনি রাজত্ব করেছেন। এবার সিমুক মারা গেছে বহু আগে, সিমুক মারা গেছে বহু আগে। এবার কৃষ্ণরও তো ছেলে মেয়েদের অধিকার হয়, যেহেতু কৃষ্ণও সিংহাসনে বসেছিলেন, তো কৃষ্ণরও ছেলে মেয়েদের তো সিংহাসনে বসার অধিকার আছে। তো এই নিয়ে প্রথম সাতকর্ণীর সাথে কৃষ্ণর যে ছেলে, অর্থাৎ তার কাকার যে ছেলে, তাদের কিন্তু বাক বচসা শুরু হয়, ঠিক আছে। এবং একদিন শোনা যায় যে এই প্রথম সাতকর্ণীকে নাকি বিষ দিয়ে হত্যা করেন কে? না কৃষ্ণর ছেলেরা যারা ছিলেন আরও রাজপুত্ররা, তারা নাকি বিষ দিয়ে হত্যা করেন, ঠিক আছে। কাকে? না সিমুককে হত্যা করেন, বা সিমুককে হত্যা করেন, ঠিক আছে। তারপরে কি হয়? সিমুক তো হত্যা হয়ে যায়। তারপরে সিমুকের হত্যার পর কি হয়? না সিমুকের যিনি পত্নী, ঠিক আছে, সিমুকের পত্নীর নাম কি ছিল? না সিমুকের পত্নীর নাম ছিল নাগনিকা, ঠিক আছে। অনেকে বলেন না নয়নিকা, অনেকজন বলেন নায়নিকা, অনেকজন বলেন নাগনিকা। তো এর পত্নীর নাম কি ছিল? এনার পত্নী ছিলেন কে? পত্নী বা স্ত্রী কে ছিলেন? স্ত্রী ছিলেন হচ্ছে, অনেকজন বলেন নাগনিকা, অনেকজন বলেন নয়নিকা, আবার অনেকজন বলেন নায়নিকা, ঠিক আছে। পুরোটাই ব্যতিক্রম, ইতিহাস মানেই ব্যতিক্রমে ভরা, এটাকেই মজায় কনভার্ট করাটাই আমাদের কাজ। তো কেউ বলে নাগনিকা, কেউ বলে নয়নিকা, কেউ বলে নায়নিকা, ঠিক আছে। ইনি কি লিখেছিলেন? ইনি লিখেন কি? নানাঘাট প্রশস্তি। ইনি কি লেখেন? এই নয়নিকা নাগনিকা যিনি ছিলেন, ইনি কি লেখেন? না ইনি লেখেন নানাঘাট প্রশস্তির রচয়িতা হচ্ছেন ইনি। ইতিহাসের যে নানাঘাট প্রশস্তি, সেই নানাঘাট প্রশস্তির রচয়িতা হচ্ছেন নাগনিকা বা নয়নিকা, যা বলতে পারো। যিনি ছিলেন কে? প্রথম সাতকর্ণীর স্ত্রী ছিলেন, ঠিক আছে। প্রথম সাতকর্ণীর স্ত্রী কে ছিলেন? নাগনিকা বা নয়নিকা, যিনি কি করেন? নানাঘাট প্রশস্তি রচনা করেন, ঠিক আছে। ইনি 15 বছর সিংহাসনে, তার পুত্রের বয়স বা যেহেতু সেই সময় 18 বছর হয়নি, নাবালিকা,
নাগাপালক ছিল, তাই তিনি 15 বছর কিন্তু সিংহাসন পরিচালনা করেন। রিপ্রেজেন্টেটিভ হিসাবে তিনি 15 বছর সিংহাসনে বসেছিলেন। উত্তর ভারতে থাকলে কিন্তু এটা পসিবল হতো না। উত্তর ভারতে কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ ছিল, তাই কোনো নারী সিংহাসনে বসতে পারতো না উত্তর ভারতের ক্ষেত্রে। কিন্তু যেহেতু এটা দক্ষিণ ভারতের ঘটনা ছিল, সেখানে নারীদেরকেও পুরুষের পাশাপাশি, দেখো বর্তমানে দেখতে গেলে, ঠিক আছে, আমি কাউকে ছোট বা বড় করছি না, উত্তর ভারত অনেকে বলে এগিয়ে আছে, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, আমার যদি কেউ পার্সোনাল ওপিনিয়ন চাও, তাহলে আমার মতে হচ্ছে দক্ষিণ ভারত কিন্তু উত্তর ভারতের থেকে এগিয়ে আছে। কেন? যে আমাদের শিক্ষার দিক দিয়ে সব থেকে যে এগিয়ে থাকা রাজ্য কেরল, সেটা কিন্তু দক্ষিণ ভারতে, ঠিক আছে। উত্তর ভারত বরাবরই আমার ইতিহাস পড়ে যা মনে হয়েছে, এতদিনের ইতিহাস দেখে যা মনে হয়েছে, বা বর্তমান সিচুয়েশন দেখে যা আমার মনে হয়েছে, যে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারত দিন দিন অ্যাডভান্স হতে আছে, দিন দিন অ্যাডভান্স হতে আছে। আর উত্তর ভারত বিভিন্ন গ্যারাকলে জড়িয়ে, বিভিন্ন সময় বিভিন্ন গ্যারাকলে জড়িয়ে, বিভিন্ন কুসংস্কারে জড়িয়ে আস্তে আস্তে দক্ষিণ ভারতের কাছ থেকে কিন্তু পিছিয়ে পড়তে আছে, আস্তে আস্তে পেছনের দিকে আসতে আছে। দেখো আমরা সবাই ভারতবাসী, আমরা প্রত্যেকেই ভারতবাসী, এবং প্রত্যেকে আমাদের মধ্যে থেকে যে কেউ এগোনোই মানে ভারতের এগিয়ে যাবা, এটা কোনো নিঃসন্দেহে ঠিক কথা, এটাই কোনো ভুল বা বাগদণ্ডা নেই, ঠিক আছে, বাগবিতণ্ডা হওয়ার কোনো কারণ নেই। কিন্তু একটা কথাই মাথায় রাখতে হবে, যে এখনো যদি তোমরা চেয়ে দেখো ভালো ভালো ইউনিভার্সিটিস যেগুলো আছে, ঠিক আছে, বা বেশিরভাগ ইউনিভার্সিটিস বলো, বা আহ, তোমার শিক্ষার দিক দিয়ে এগিয়ে বলো, কি তোমার কর্মের দিক দিয়ে এগিয়ে বলো, কি ইন্ডাস্ট্রিগত দিক থেকে এগিয়ে বলো, কি তোমার চেতনার দিক দিয়ে এগিয়ে বলো, কি তোমার আহ, সাংস্কৃতিক দিক দিয়ে বলতে পারো, তাদের যা সাংস্কৃতিক সেই দিক দিয়ে বলতে পারো, বা বিজ্ঞানের দিক দিয়ে বলতে পারো, যে দিক দিয়ে তুমি বলো না কেন, আস্তে আস্তে কিন্তু দক্ষিণ ভারত ডেভেলপড করছে। দক্ষিণ ভারতে কিন্তু দেখা গেলে ওই দিকে দক্ষিণ ভারতে যুদ্ধ করে জিতে আসা মানে দুঃসাধ্য ব্যাপার ছিল, ঠিক আছে, সেই সময়। কিন্তু আস্তে 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 দক্ষিণ ভারতই ডেভেলপ করছে। আর আমাদের উত্তর ভারতটা কিন্তু পিছিয়ে পড়ছে, দিন দিন পিছিয়ে পড়ছে। কারণ যে উত্তর ভারতের কিছুটা শাসকদের দোষ, আর কিছুটা আমাদের নিজেদের দোষ। কারণ তুমি যেরকম থাকবে, তোমার আশেপাশের পরিবেশ সেরকমই হবে। তুমি যদি নিজে ঠিক না থাকো, তো তুমি কখনোই আশা করতে পারো না যে তোমার আশেপাশের পরিবেশ তোমার ভালো হয়ে যাবে। কারণ যে তোমার আশেপাশে যারা আছে, তারাই বিভিন্ন ইউনিভার্সিটিস, কলেজ অ্যান্ড বিভিন্ন স্কুলসে পড়াচ্ছে, বা তোমার আশেপাশে যারা আছে তারাই বিভিন্ন আধিকারিক হিসাবে, কিছুজন ব্যতিক্রম হলেও বেশিরভাগ জনই কিন্তু তোমাদের মধ্যে, নেতা মন্ত্রীরাও কিন্তু তোমাদের মধ্যে থেকে নির্বাচিত। তাই তুমি যদি নিজের পাতায় ঝোল ঢেলে যাও শুরু থেকে শেষ পর্যন্ত, আর তুমি ডিমান্ড করবা বা তুমি ভাববা যে হঠাৎ করে ভগবান এসে তোমাকে দিয়ে যাবে সব কিছু, এটা হয় না। তুমি যতটা গুড় দিবে ততটাই মিষ্টি হবে, এটা যেমন সত্যি কথা। তাই তুমি নিজের সাথে সাথে সমাজকে যেভাবে গড়ে তুলবে, ঠিক তোমাকে ঠিকভাবেই সেইভাবেই তোমাকে ব্যাক করে দিবে। ভালো সমাজে থাকলে তুমি ভাববো, অনেকজনই ভাবে আমি তো মানুষ হয়ে গেছি, কি দরকার, তুমি মানুষ হয়ে গেছো, বাট তোমার পূর্বপুরুষরা যদি সেটাই ভাবতো, তাহলে আজকে তুমি সেই কন্ডিশনে দাঁড়িয়ে থাকতে না, এবং তোমার পরবর্তী প্রজন্ম তোমার এই ভাবনার জন্য পরবর্তীতে তোমাদেরকে ধিক্কার দিবে। আমরা বিজ্ঞান, চেতনা, সংস্কৃতি, কলা এবং বিভিন্ন এক্সট্রা কারিকুলাম থেকে সরে এসে এখন আমরা নতুন জিনিস নিয়ে মেতে উঠেছি, ঠিক আছে, কে বড় কে ছোট, কে উঁচু কে নিচু, ঠিক আছে, এইসব জিনিস নিয়ে আমরা এতটা মাতামাতি করে রয়েছি। শুধু অশিক্ষিত শিক্ষিত নির্বিশেষে আমরা এতটা এইসব নিয়ে মত্ত হয়ে পড়েছি, যে আমাদের এখন কোনো ধ্যান ধারণা বলে কিছু নেই। আমরা যখন যাকে পাচ্ছি মানে মৎস্যন্যায় হয়ে যাচ্ছে দিন দিন, বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, আমাদের জীবনটাও আস্তে আস্তে সেরকম হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এইভাবে চলতে থাকলে মধ্যবিত্ত উঠে গিয়ে উচ্চবিত্ত আর নিম্নবিত্তই থেকে যাবে, মধ্যবিত্তর আর কোনো জায়গা থাকবে না। আর তুমি যে ভাবছো যে আমরা সবাই উচ্চবিত্ত, দেখো আমাদের ভারতের বেশিরভাগ জনই মধ্যবিত্ত থেকে বিলংস করে, মধ্যবিত্তদের মধ্যে থেকেই বিলংস করে। তো এইটা ভেবো না যে ওরা চলে গেলে আমরা বেঁচে যাব, পার কেউ পাবা না। ভোগে সবাইকেই যেতে হবে, যদি না শুধরাও আর অকারণে নিজেকে বড় দেখাবার জন্য যদি অন্যকে কটূক্তি বা ছোট দেখাবার চেষ্টা করো, তোমাদের ভোগে যাওয়া স্বয়ং ভগবানও আটকাতে পারবেন না।
যাই হোক, এটা ইতিহাসের ক্লাস না, আমি বলতে গিয়ে এটার জন্যই বললাম যে এই যে 450 বছর যে এরা সাম্রাজ্য যে বিস্তার করে 450 বছর যে এরা রাজত্ব করেছিলেন, এবং একটুর জন্য হলেও পুরো ভারত জুড়ে যে এরা বিস্তার করেছিলেন, কারণ যে এদের মধ্যে ভেদভাব কম ছিল। স্যার ভেদভাবে উত্তর ভারত জুড়েও তো সবাই অনেক রাজাই করেছিলেন, হ্যাঁ করেছিলেন, কিন্তু এদের হিস্ট্রিটা তুমি পড়িও একবার, বা তুমি হিস্ট্রি পড়ার দরকার নাই, বর্তমানকে দেখিও, তাহলে ভবিষ্যতে কি হতে চলেছে এবং অতীতে কি ছিল কিছু ছাপ পড়ে যাবে। কিন্তু কারণ একদিনে কিছু তৈরি হয় না, একটা সিস্টেম ব্রেক করতে যতটা টাইম লাগে, একটা তৈরি করতে তার 3 গুণ বেশি সময় লাগে। তাই তুমি যদি বর্তমান সিচুয়েশন দেখো, তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, কেউ তো আর বাচ্চা নয়, সবার একটা মত আছে। তো যাই হোক, তো 15 বছর এই নাগনিকা বা নয়নিকা বা নায়নিকা শাসন করেছিল। অন্য দেশ বা অন্য রাজ্যে থাকলে বলবে মেয়ে কেন শাসন করবে, যদিও এখন নেই, সেই সময় ছিল। সেই সময় উত্তর ভারতে কিন্তু তুমি কোনো মহিলাকে দেখতে পাবা না যে তিনি সিংহাসনে বসে, সেই সময়কার যে সময়কার কথা আমি বলছি, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য থেকে শুরু করে গুপ্ত সাম্রাজ্য পর্যন্ত তুমি কোনো মহিলাকে কিন্তু দেখতে পাবা না যে উত্তর ভারতের সিংহাসনে বসেছে বা রিপ্রেজেন্টেটিভ হয়ে বসেছে। বাট এখানে কিন্তু মহিলাদের বসার একটা অপশন, যেটা সাতবাহন বংশের একটা উদারতা বলতে পারো, সেটা কিন্তু সাতবাহন বংশকে আরও বিখ্যাত করে তুলেছিল এই উদারতা। ঠিক আছে, নারী পুরুষ সমান ভাব বলে তো অনেকজন, করে কজন, ঠিক আছে। যাই হোক, তো এনারা অন্ধ্র জাতি ছিলেন, দক্ষিণ ভারতে এনাদের রাজবংশ ছিল, এটা তো বলেইছি আমি। তারপর 15 বছর নাগনিকা কিন্তু নানাঘাট প্রশস্তি, যার থেকে আমরা প্রথম সাতকর্ণী সম্বন্ধে বিশদে জানতে পারি, সেটা লেখেন, এবং 15 বছর কিন্তু নাগনিকা শাসন কার্য পরিচালনা করেছিলেন। ঠিক আছে, এবার আসি যে মূল অর্জনগুলো কি কি ছিল, বা এই সাতবাহন বংশকে আমরা মনে রাখবো কেন, বা এই সাতবাহন বংশের মূল অর্জনেরা কি কি অর্জন করেছিল, এবং কিভাবে তা মানে এই সাতবাহন বংশকে কিভাবে তা সফলতার শীর্ষে নিয়ে গেছিল, বা সফলতার চূড়ায় নিয়ে যেতে সাহায্য করেছিল, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এগুলোর মধ্যে যে অন্যতম ছিল, ঠিক আছে, এই যে যিনি সিমুক ছিলেন বা প্রথম সাতকর্ণী ছিলেন, তারা কিন্তু ইউনাইটেড করতে সম্ভব হয়েছিলেন আদার্স যে গভর্নর, ঠিক আছে, যেভাবে ঠিক চন্দ্রগুপ্ত মৌর্য সম্ভব হয়েছিলেন, ঠিক কূটনৈতিক, তোমরা চন্দ্রগুপ্ত মৌর্যের ভিডিওটা দেখে আসতে পারো, যে কিভাবে কূটনৈতিক চালে, কৌটিল্যের কূটনৈতিক চালে, ঠিক আছে, একটা সাম্রাজ্য বিস্তার করে নিল একটা বালক, ঠিক আছে, এবং প্রতাপশালী একজন রাজাকে ফেলে সেই রাজার পুরো ধ্বংস করে দিয়ে, ঠিক আছে, সাম্রাজ্য নিজের একটা আলাদাই সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো, যে কিনা তোমার বহুদিন ধরে রাজত্ব করেছিল, 320 থেকে শুরু করে 185 বছর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করে গেল। ঠিক আছে, তো এইগুলো জানার বিষয় যে কি করে করে, তো এখান থেকে কিছু থাকে পলাইটনেস, ঠিক আছে, কিছুটা থাকে তোমার সহনশীলতা, ধৈর্যশীলতা, ঠিক আছে, সবার প্রতি সমভাব সম্পন্নতা, ঠিক আছে, সমর্পণতা, ঠিক আছে, মানে সবার প্রতি সমর্পণ ভাব থাকতে হবে, অহংকার থাকলে হবে না। এগুলো বিশেষ গুণ, এই কিছু বিশেষ গুণ কিন্তু দেখা যেত তোমার এই সাতবাহন বংশের মধ্যেও, যে কিন্তু এই সাতবাহন বংশের কি করেছিল না শিখরতায় নিয়ে গেছিল, না উচ্চতার শিখরতায় নিয়ে গেছিল। তো এই গুণগুলো কি কি ছিল, গুণগুলো ছিল হচ্ছে সাম্রাজ্য অর্জন, ঠিক আছে। প্রথম যেটা ছিল মূল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সাম্রাজ্য অর্জন, অর্থাৎ এরা কি করেছিল, যে পশ্চিম মধ্য ও দক্ষিণ ভারত জুড়ে এরা কি করেছিল, পশ্চিম মধ্য ও দক্ষিণ ভারত জুড়ে সাম্রাজ্য বিস্তার করেছিল, পশ্চিম মধ্য ও দক্ষিণ ভারত জুড়ে কি করেছিল, নিজের সাম্রাজ্য বিস্তার করেছিল। সেই সময় আমি যখন এঁকেছিলাম তো কি দেখিয়েছিলাম, যে এটা হচ্ছে ভারতের ম্যাপ, ভারত তো তারাও দেখাচ্ছি, এইভাবেই ছিল বোধহয়। যাই হোক, ও সরি, মোটামুটি আঁকলাম, ঠিক আছে। তো কি হচ্ছিল, যে এদের রাজত্ব কত দূর ছিল, এখান থেকে তো তখন তো শুরু হয়েই গেছিল তোমার আক্রমণ, না ইন্দো গ্রিক আক্রমণ হতেই ছিল। তা আমি যখন এর আগের বার পড়িয়েছিলাম তখনও বলেছিলাম যে ইন্দ্র গ্রিক আক্রমণ শুরু হয়ে গেছিলো, বারে বারে ইন্দ্র গ্রিক আক্রমণ করছে, বারে বারে ইন্দ্র গ্রিক আক্রমণ করছে, ঠিক আছে। আর এনাদের কি ছিল তোমার, মানে এনাদের লক্ষ্যটা কী ছিল, ইন্দ্র গ্রিক আক্রমণকে প্রতিহত করা তো এনাদের লক্ষ্য ছিলই,
ঠিক আছে। তো এনাদের বহু লক্ষ্য ছিল, ঠিক আছে। তো এনাদের রাজধানী কোথায় ছিল? এনাদের রাজধানী হচ্ছে তোমার প্রতিষ্ঠান বা পৈঠানে, ঠিক আছে, ভাগীরথী ওই গোদাবরী নদীর তীরে পৈঠান বা প্রতিষ্ঠানে ছিল এদের রাজধানী। কোথায় ছিল রাজধানী? না, রাজধানী ছিল রাজধানী অর্থাৎ যেখানে ছিল সেটা হচ্ছে পৈঠান বা প্রতিষ্ঠান, ঠিক আছে। পৈঠান পৈঠান বা প্রতিষ্ঠানে এদের রাজধানী ছিল, ঠিক আছে। প্রতিষ্ঠানে এদের রাজধানী ছিল, ঠিক আছে। পৈঠান বা প্রতিষ্ঠানে এদের রাজধানী ছিল, যেটা ছিল কোথায় ছিল না, ভাগীরথী নদীর তীরে। ভাগীরথী নদীর তীরে ছিল পৈঠান বা প্রতিষ্ঠান, সেখানে এদের রাজধানী ছিল, ঠিক আছে। এবার অনেকজন বলেন এরা না এসছিল কোথায় থেকে, যদি বলা যায় যে এরা এসছিল অ্যাকচুয়ালি কোথায় থেকে, তো এটা নিয়ে একটু মত পার্থক্য আছে, ঠিক আছে। কি মত পার্থক্য আছে, যে অনেকজন বলেন যে এরা মহারাষ্ট্র থেকে এসছিল, ঠিক আছে। অনেকজনই বলে যে এদের আদি বাসস্থান কোথায় ছিল না, মহারাষ্ট্রে ছিল, ঠিক আছে। আবার অনেকজন বলে যে না, অনেকজন বলে আদি বাসস্থান কোথায় ছিল, এদের আদি বাসস্থান ছিল নাকি মহারাষ্ট্র, ঠিক আছে। এদের আদি বাসস্থান ছিল, অনেকজন বলে মহারাষ্ট্র, অনেকজন বলে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। এবার ব্যাপারটা হচ্ছে অর্থাৎ উড়িষ্যার দক্ষিণে ছিল, অনেকজন উড়িষ্যার দক্ষিণে বা অন্ধ্রপ্রদেশ বলে, অনেকজন বলে মহারাষ্ট্র। এবার ব্যাপারটা হচ্ছে কেন, যে মহারাষ্ট্র থেকে এদের প্রচুর জিনিসপত্র পাওয়া যেত, তাই এদেরকে বলা হতো মহারাষ্ট্র থেকে এসেছিল, ঠিক আছে। আর অন্ধ্রপ্রদেশ বলতে এদেরও ভাষা কী ছিল, তেলেগু ছিল, ঠিক আছে। তাই এদেরকে বলা হতো যে নাকি এরা অন্ধ্রপ্রদেশ থেকে এসেছিল। এরা বলছে না অন্ধ্রবংশীয়, এই অন্ধ্রপ্রদেশের সঙ্গে নামের সঙ্গে কালেক্ট করা আছে, ঠিক আছে। যেহেতু কিছুজন ঐতিহাসিক মনে করেন যে এরা যেহেতু অন্ধ্রপ্রদেশ থেকে এসেছিল, তাই এই অন্ধ্রবংশীয় ছিল এবং উড়িষ্যার দক্ষিণে থেকে এসেছিল। তো এখন উড়িষ্যার দক্ষিণে যে স্টেটটা রয়েছেন, সেটা কি নাম দেওয়া হয়েছে, এদের নাম অনুসারেই দেওয়া হয়েছে। ওই উড়িষ্যার স্টেটটার নাম ধরা হয় কি, যে অন্ধ্রপ্রদেশ, যেখানকার সরকারি ভাষা হচ্ছে কি, তেলেগু, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। তো অনেকজন এটা নিয়ে ঘেঁটে হওয়া আছে, ঠিক আছে। আবার অনেকজন বলে যে মহারাষ্ট্র থেকে, কারণ ওখানে প্রচুর নিদর্শন পাওয়া যায় এদের ঐতিহাসিক নিদর্শন। বাট বলা হয় যে এরা নাকি, যে তোমার মগধে যখন তোমার বিভিন্ন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যখন রাজ করছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, বা পরবর্তী সময় যখন মৌর্য বংশের বিভিন্ন শাসকরা রাজ করছিলেন, সেই সময় কিন্তু নাকি এরা মগধে ছিলেন, মানে মগধের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। এবং এটাও হতে পারে যে এদেরকে মগধ থেকে ট্রান্সফার করে দেওয়া হয় কোথায়, মহারাষ্ট্রের দিকে ট্রান্সফার করে দেওয়া হয় বিভিন্ন উচ্চ পদে। যেরকম এখন কি হয়, এখনও যদি তোমরা আইএএস এক্সাম দেখো, ইউপিএসসি যেটা ইউপিএসসি আইএএস, ঠিক আছে, আইএএসকে দেখতে পাবা যে ক্যাডার চয়েস হয়, ঠিক আছে। রাজা বসে আছে কোথায়, দিল্লিতে। বাট এই দিল্লিতে থেকে পুরো দেশকে তো চালাতে হচ্ছে তাকে। এই দিল্লিতে থেকে যখন পুরো দেশটাকে তাকে চালাতে হচ্ছে, তখন কি সে বিভিন্ন রকম আমলা নিয়োগ করছে। যেরকম কলকাতা কোথায়, হয়তো ধরলাম আমি কলকাতা এসব জায়গায় আছে, এসব জায়গায় কলকাতায় আছে। এবার এই কলকাতা এখান থেকে যখন পুরো স্টেটটাকে চালাতে হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, এইখান থেকে যখন স্টেটটাকে চালাতে হচ্ছে, তখন কি হচ্ছে, কলকাতা বিভিন্ন রকম অফিসার নিয়োগ করছে, যেটা হচ্ছে কি ডাব্লিউবিসিএস অফিসার, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস, ঠিক আছে। আর এটা কি আইএএস বা আইসিএস ছিল আগে ইংরেজদের সময়, ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস, এখন হয়ে গেছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ঠিক আছে, আইএএস, ঠিক আছে। তো আইএএস অফিসার আছে, আইপিএস অফিসার আছে, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ঠিক আছে। এরা কি করছে, বিভিন্ন স্টেট থেকে পরীক্ষা দিচ্ছে, কি সেন্ট্রাল লেভেলের পরীক্ষা, সেন্ট্রাল ইউপিএসসি ইউনিক এই হ্যাঁ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। আবার স্টেটে কি হয়, এসপিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। ইউনিয়ন মানে কি সেন্ট্রাল। তো সেন্ট্রাল ইউপিএসসি দিয়ে কে আসছে, আইএএস আসছে। এবার হয়তো কেউ রাজস্থানে ছিল, রাজস্থানের আইএএস কোথায় চলে আসছে, ওয়েস্ট বেঙ্গলে চলে আসছে। ওয়েস্ট বেঙ্গল ক্যাডার থেকে কেউ পরীক্ষা দিয়েছে, সে কোথায় চলে যাচ্ছে, ক্যাডার চলে যাচ্ছে রাজস্থানে। আবার এরকমও হতে পারে ওয়েস্ট বেঙ্গল ক্যাডারেরই, বাট ক্যাডার চুজ করেছে ওয়েস্ট বেঙ্গলেই চাকরি করছে। তো সেই সময় তখনও আমলাতন্ত্র ছিল, তখনও বিভিন্ন রাজাকে আমরা প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টারকে ধরি। এবার সেই সময় কী ছিল, সেই সময়ও যখন মৌর্য সাম্রাজ্য চলছে, মৌর্য বংশের তো একজন রাজা যখন ওদের বিস্তার যখন এত বড়, তো এত বড়
একটা শাসন কন্ট্রোল করার জন্য তো মিলিটারি দরকার, যেরকম সব কিছুই তো দরকার। তো সব কিছু তো আর একা একজন রাজার পক্ষে করা সম্ভব নয়, তাই ইনি একটা আমলাতন্ত্র তৈরি করেছিলেন যেখানে বিভিন্ন পদে বিভিন্ন জনকে বসানো হতো এবং বিভিন্ন জন বিভিন্ন পদে বসে সেটাকে চালনা করতেন, ঠিক আছে। সেই মৌর্য বংশের সময় কি ছিল, ধরা হতো যে এই যে সাতবাহন বংশের কিছুজন মৌর্য বংশের সময় কি ছিল, রাজা ছিল, মানে রাজার অধীনস্থ কিছু উচ্চ উচ্চ কর্তা, টেক্স মানে বিভিন্ন রকম কর আদায় কর্তা বা বিভিন্ন রকম উচ্চ পদস্থ কর্মচারী হিসাবে ছিল, ঠিক আছে, বা সামন্ত হিসাবে বিভিন্ন জায়গায় তারা নিয়োজিত ছিল। সেই ক্ষেত্রে কি এটা মগধ, তো কিছুজনকে কি করেছিল মহারাষ্ট্রে ট্রান্সফার করে দিয়েছিল। তো এবার মহারাষ্ট্রে যখন দীর্ঘদিন ধরে ছিল তো তাদের নিদর্শন মহারাষ্ট্রেই পাওয়া যাবে, এটা স্বাভাবিক কথা। তো এই জন্যও বলা হয় যে তাদের পূর্বপুরুষরা বলতেন যে নাকি মহারাষ্ট্রেই তারা ছিলেন। আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে না, তারা কোথায় ছিলেন, অন্ধ্রপ্রদেশে ছিলেন। তো এটা নিয়ে পুরো মানে ইতিহাস ঘেটে হয়ে আছে। তো এটা নিয়ে বেশি কথা না বলাটাই বেটার বলে আমার মনে হয়। কিন্তু একটা সত্যি কথা কি, যে মহারাষ্ট্রে থাকুক কি, এইটা কোনোভাবেই প্রুভ করা যায় না যে মহারাষ্ট্রেই তাদের নিদর্শন পাওয়া গেছে বলে মহারাষ্ট্র থেকেই তারা এসেছিলেন। কেন কি এখনও দেখা যাও যে বিভিন্ন রকম চাকরির ক্ষেত্রে হয়তো যারা আছেন, যে হয়তো যে ডাব্লিউবিসিএস আমি যেটা বললাম একটু আগে, যে বা বিভিন্ন এখন তো প্রাইমারি হাই স্কুলকেও ট্রান্সফার করে দিচ্ছে, এই ডিস্ট্রিক্টকে ওই ডিস্ট্রিক্টে, ওই ডিস্ট্রিক্টকে ওই ডিস্ট্রিক্টে। তো এইটা কখনোই বলা যায় না যে তোমার ওরা এখান থেকেই এসেছিল, এখান থেকেই বিলং করেছিল। হতেই পারতো যে মৌর্য সাম্রাজ্যকে ট্রান্সফার করে এখানে পাঠানো হয়েছিল, তাই ওনাদের নিদর্শন এখান থেকে পাওয়া যায়, বাট আসলে ওরা অন্ধ্র থেকেই এসেছিলেন বা উড়িষ্যার দক্ষিণ থেকে এসেছিলেন। তো এটা হচ্ছে কনসেপ্ট, আমি ক্লিয়ার করে দিলাম যে কেন দুটো, মহারাষ্ট্র বা অন্ধ্রপ্রদেশ কেন দুটো বলা হয়েছে, এটা হচ্ছে তার কনসেপ্ট, ঠিক আছে, বোঝা গেল। তো যাক, যেখান থেকেই আসুক না কেন এনাদের আদি বাসস্থান দুটো বলা হতো। সিমুককে দক্ষিণাপথপতি উপাধি দেওয়া হতো। অনেকজন বলেন যে না, প্রথম সাতকর্ণীকে দক্ষিণাপথপতি উপাধি দেওয়া হতো, বাট অনেক ইতিহাস বইয়ে লেখা যে সিমুক বা শ্রীমুখকে পথ পতি উপাধি দেওয়া হয়েছে। দক্ষিণাপথপতি মানে কি, দক্ষিণ পথের পথি, এইটা ছিল দক্ষিণ অংশ, ঠিক কি না। এই দক্ষিণাপথপতি মানে কি, এটা দক্ষিণ অংশ, ঠিক আছে। এই পুরো দক্ষিণ অংশ জুড়ে যেহেতু তিনি রাজ করেছিলেন, ঠিক আছে, এই পুরো দক্ষিণ অংশ জুড়ে, এবং পরে উত্তরেও তার প্রভাব বিস্তার হয়েছিল, তাই তাকে দক্ষিণাপথপথি বলা হতো। কারণ যে দক্ষিণ পথের তিনি পথি, একমাত্র পথি যিনি পুরো দক্ষিণ ভারতটাকে নিজের ক্যাপচারে রেখেছিলেন, সাতবাহন বংশ, যিনি পুরো দক্ষিণ ভারতের উপরে ক্যাপচার করেছিলেন, পুরো দক্ষিণ ভারতটাকে নিজের ক্যাপচারে রাখতে সক্ষম হয়েছিল। এখানে কে ছিল, সাতবাহন বংশ, ঠিক আছে, সরি সাতবাহন, পুরো দক্ষিণাপথপতি, পুরো দক্ষিণ ভারতটাকে তিনি জয় করেছিলেন এবং তিনি উত্তর ভারতের বহু একাধিকাংশ তিনি জয় করেছিলেন, ঠিক আছে। তো এটা গেল তাদের হিস্ট্রি। আরও যদি বলতে হয়, ঠিক আছে, যে এই যে তোমার এদের যে এত উন্নতির কারণ, যেটা আমি বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে কি সাম্রাজ্য অর্জন। তিনি এই যে এইটা বলতে গিয়ে এত কথা এলো যে পশ্চিম, মধ্য ও দক্ষিণ পুরো সাম্রাজ্য তিনি বিস্তার করেছিলেন, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে বাণিজ্য, পশ্চিম উপকূলীয়, ঠিক আছে, উপকূলীয় বন্দর, ইন্দো রোমান বাণিজ্য হতো, মানে দ্বিতীয় হচ্ছে কি বাণিজ্য। এবার যার বাণিজ্য যত বেশি থাকবে, স্বর্ণ তত বেশি আসবে, মুদ্রা তত বেশি আসবে। এখনো কি হয়, ডলারে আমাদের পুরো বিশ্ব চলে, চলে কি না, ডলারে পুরো বিশ্ব। সেই সময় সেরকম স্বর্ণ মুদ্রা বা বিভিন্ন মুদ্রা দিয়ে তখন ব্যবসা করা হতো, ঠিক আছে। এনাদের টাইমে সীসা, ব্রোঞ্জ, তামা, বহু প্রকার মুদ্রার প্রচলন ছিল, ঠিক আছে। আমি এরপরেই আসবো সেই মুদ্রার ব্যাপারটাতে। আগে বলে দিই বাণিজ্য, যে যদি কোনো দেশের সঙ্গে কোনো দেশের বাণিজ্য বন্ধ হয়ে যায় তাহলে সেই দেশের উন্নতি সম্ভব না। তো কোনো দেশের উন্নতির স্বার্থে বাণিজ্য হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং বাণিজ্য আসতে হবে, তবে না বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসবে বা বিভিন্ন দেশে যাবে, তবে না আমাদের দেশ উন্নতি ঘটাতে পারবে। আমরা জিনিস তৈরি করছি, বা বাইরের দেশ আমাদের জিনিস কিনছে না, আমরা নিজেদের প্রোডাক্ট নিজেদের মধ্যে কত দিন সেল করতে পারবো বা কতক্ষণ সেল করতে পারবো। আমাদেরকে দেখতে হবে বাইরে তার চাহিদা কত, ডিমান্ড। যদি ইকোনমিক্সের ক্লাস আমি করাবো, যদি করাই, আমি যদি অন্য টিচার করান তাহলে আলাদা কথা, যদি আমাকে করাতে হয় ইকোনমিক্সের ক্লাস, তাহলে আমি সেখানে বলবো যে চাহিদা, যোগান, এগুলো কি আমি ইকোনমিক্সের ক্লাসে বলবো, আমি ডিটেলসলি বলবো ইকোনমিক্সের ক্লাসে, অর্থবিজ্ঞানের ক্লাসে, যে চাহিদা, অর্থবিজ্ঞান বা ইকোনমিক্সের ক্লাসে যে চাহিদা, যোগান, এগুলো কি। কিন্তু আমি এখনো বলি যে বৈদেশিক মুদ্রা যদি দেশে না আসে, দেশের মুদ্রার ভ্যালু কমে যায়। এখন সারা বিশ্ব জুড়ে কি ডলারে চলছে, ঠিক আছে, বৈদেশিক মুদ্রা ডলারে আমরা করি, ঠিক আছে। সেখানে ডলার দেখে আমাদের বিভিন্ন টাকার দাম সেট হয়, যে কোন টাকা কত দাম পড়বে, ঠিক আছে।
তো আমদানি রপ্তানি না হলে দেশের লস, দেশের মানুষ কত কিনবে, দেশের মুদ্রা যদি বাইরে না যায়, বাইরের মুদ্রা যদি দেশে না থাকে, দেশের অর্থনীতি ভেঙে পড়বে, ঠিক আছে। তা অনেকজনই বলে যে বন্ধ করে দাও, সামগ্রী দিতে হবে না বাইরের দেশে, এইটা যারা জানে তারা বলবে না, ঠিক আছে। যদিও কথাটা খারাপ লাগলেও এটাই সত্যি কথা যে না বুঝে কথা বলার লোকের অভাব নেই, বাট ঠিক আছে, যাই হোক, মানে চলবে, যাই হোক, ঠিক আছে, আর কিছু বললাম না। তো সাতবাহন বংশের এখানে কি হতো, এই যে পশ্চিম উপকূলীয় যে অংশটা, এখান দিয়ে কিন্তু এরা কি করতো, বাণিজ্য চালাতো, বাণিজ্যিক জাহাজ আসতো এটা দিয়ে, কার সঙ্গে, ইন্দ্র রোমানদের সাথে কিন্তু এরা বাণিজ্য চালাতো, ঠিক আছে। এই পথে এরা ইন্দ্র রোমানদের সাথে বাণিজ্য চালাতো, ঠিক আছে। ইন্দ্র রোমানদের সাথে এদের বাণিজ্য চলতো, ঠিক আছে। ইন্দ্র রোমানদের সাথে এদের বাণিজ্য কিন্তু চলতো এই পথে, ঠিক আছে। মানে ইন্দ্র রোমানদের আসতো, জাহাজ আসতো, এখানে এরা প্রচুর স্বর্ণ দিয়ে যেত, ঠিক আছে। এবার এখান থেকে পণ্য নিয়ে এটা জাহাজ কি যেত, আবার ইন্দ্র রোমানের দিকে যেত, বুঝতে পারলে। এইভাবে এরা বাণিজ্য চালাতো এবং নিজের ভ্যালুটাকে আস্তে আস্তে বাড়াতো। এটা ছিল, দ্বিতীয় ছিল বাণিজ্য এদের উন্নতির কারণ, ঠিক আছে। তৃতীয় কারণ কি ছিল না, মুদ্রা প্রচলন, আমি বললাম তামা, ব্রোঞ্জ, সীসা, তামা সব কিছুরই ব্রোঞ্জের মুদ্রা প্রচলন ছিল। তৃতীয় ছিল ধর্মীয় পৃষ্ঠপোষকতা, এরা বৌদ্ধ এবং ব্রাহ্মণ দুই ধর্মকেই পৃষ্ঠপোষকতা করতো, ঠিক আছে। প্রচুর দান ধ্যান করতেন এনারা, ঠিক আছে, বৌদ্ধ এবং ব্রাহ্মণ দুই ধর্মকেই, ঠিক আছে, প্রচুর দান ধ্যান করতেন। শিল্পকলাতে এনারা এগিয়ে ছিলেন, শিল্পকলাতে অমরাবতী ও অজন্তার যে গুহাচিত্র, শিল্পকলায় যে অমরাবতী এবং শিল্পকলায় এনাদের ভূমিকা ছিল কি, যে অমরাবতী এবং অমরাবতী এবং অজন্তার যে গুহাচিত্র, অজন্তার যে গুহাচিত্র, ঠিক আছে, অজন্তার যে গুহাচিত্র, অমরাবতী এবং অজন্তার গুহাচিত্রটা কিন্তু এনাদের সময় তৈরি, ঠিক আছে। তাই এখান থেকে তাদের সাংস্কৃতিক দিকটাও জানা যায়। আরেকটা যেটা সাহিত্যিক দিক, যে রাজা হল যিনি ছিলেন, ঠিক আছে, রাজা হল প্রথম সাতকর্ণীর পরে রাজা হল কি করেছিলেন, বা রাজা হাল বলা হয় অনেক ক্ষেত্রে, এই রাজা হাল বা রাজা হল, ঠিক আছে, এর যেটা জানা যায় যে এই রাজা হল বা রাজা হাল কিন্তু গাথা সপ্তশতী, ঠিক আছে, গাথা সপ্তশতী রচনা করেন, গাথা সপ্তশতী রচনা করেন, ঠিক আছে। ইংরেজিতে হচ্ছে গাহা, গাহা সাত্তা সাই, ঠিক আছে, গাহা সাত্তা সাই উচ্চারণ হচ্ছে ইংরেজিতে, বাংলায় হচ্ছে গাথা সপ্তশতী রচনা করেন কি, রাজা হাল। এইটা থেকে কিন্তু এদের মানে যে এদের এই পাকারটা যে ছিল, অর্থাৎ সাহিত্যের প্রতিও যে এদের পাকারটা ছিল, বা একটা মুষ্টিতে ছিল যে সাহিত্য, এটাও বোঝা যায়, ঠিক আছে। এরপরে আর সেরকম কিছু বলার নেই এখানে। এরপরে যেটা আসে 100 বছর পর, ঠিক আছে, এরপরে যারা বসেছিলেন সিংহাসনে তারা বেশিরভাগই ছিলেন খুব দুর্বল রাজা, বা তাদের শক্তি খুব একটা বিস্তার হয়নি, তারা খুবই দুর্বল রাজা ছিলেন, মানে তাদের খুব একটা শক্তি সঞ্চার হয়নি বা খুব একটা শক্তির বিস্তার ঘটেনি। যাই হোক, তো 100 বছর পর কি হয়, 100 বছর পর আবার একজন আসেন যার নাম হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী, ঠিক আছে। এই 100 বছর, প্রায় 100 বছর কেউ ছিল না, ঠিক আছে, প্রথম সাতকর্ণীর পরে কিছু দুর্বল রাজা হল এবং আরও বিভিন্ন রকম দুর্বল রাজা বসেন, কিন্তু তাদের উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেই। এই সময় কি হতে থাকে, এই যে বিস্তার যে ঘটেছিল এই পুরোটা জুড়ে যে বিস্তার ঘটেছিল সাতবাহন বংশের, সেটা আস্তে 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 সীমিত হতে শুরু করে এবং আবার এসে একটা ক্ষুদ্র জায়গায় সেটা সীমাবদ্ধ হয়ে যায়। কারণ এদের মধ্যে অন্যতম কারণ ছিল গোষ্ঠীদ্বন্দ্ব এবং অযোগ্য রাজাদের সিংহাসন লাভ, ঠিক আছে। এদের মধ্যে বেশিরভাগ সময় গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছিল এবং অযোগ্য রাজাদের সিংহাসন লাভের প্রবণতা যেটা ছিল, সেই কারণে দেখো, অযোগ্য যেখানেই বসুক না কেন পতনই ঘটবে। তো অযোগ্য রাজাদের যে সিংহাসন লাভ এবং তাদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটার কারণে কিন্তু এটা আরও আস্তে 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 সংকুচিত হতেছিল এবং আস্তে 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 এটা কি হতেছিল, ছোট হতেছিল, ঠিক আছে। কারণ প্রথম সাতকর্ণীর সময় এটা রাজস্থান থেকে অন্ধ্র পর্যন্ত বিস্তৃত হয়েছিল, আর গুজরাট থেকে শুরু করে তোমার কলিঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছিল রাজ্য। কিন্তু তারপরে যারা অযোগ্য রাজারা আসেন বা অযোগ্য রাজারা যারা পরবর্তীতে সিংহাসনে বসেন, ঠিক আছে,
সেই অযোগ্য রাজাদের হাত ধরে যখন সাম্রাজ্যের বিভিন্ন পোস্ট চলছিল বা সাম্রাজ্যের যখন বিভিন্ন রকম ক্রিয়াকলাপগুলো চলছিল, ঠিক আছে, সেই সময় কি ছিল, সেই সময় তোমার বিভিন্ন রকমের মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং যেগুলো রাজারা বিভিন্ন গভর্নর যাদেরকে দখল করা হয়েছিল বা বুঝিয়ে নিজেদের সঙ্গে আনা হয়েছিল তারা বিদ্রোহ ঘোষণা করেন এবং নিজেদের থেকে একটা আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করেন বা নিজেদের মধ্যে থেকে মানে এই সাতবাহন বংশের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করেন। বা ইন্দ্র গ্রীক আক্রমণ ছিল, শকের আক্রমণ ছিল, যারা বারে বারে সাতবাহন বংশের উপরে আক্রমণ করতে থাকে এবং বৈদেশিক শক্তির আক্রমণে কি হয়, এটা পুরোপুরি পঙ্গু হয়ে পড়েছিল। 100 বছরের জন্য তাদের সাম্রাজ্য সীমাবদ্ধ হয়ে পড়েছিল। 100 বছর পর আবার কে আসে না, গৌতমী পুত্র সাতকর্ণী আসেন, ঠিক আছে। আচ্ছা, সাতকর্ণী কেন, টাইটেলটা সাতকর্ণী কেন সেটা আমি একবার বলি, যে ঠিক আছে, সে সাতকর্ণী কেন, ঠিক আছে, যে গৌতমীপুত্র সাতকর্ণী প্রত্যেকের ক্ষেত্রেই সাতকর্ণী কথাটা ব্যবহার হয়েছে, ঠিক আছে, বোঝা গেল। কিন্তু কেন, যে সাতকর্ণী কথাটা প্রত্যেকের ক্ষেত্রে ব্যবহার হয়েছে কেন, কারণ যে সাতকর্ণী রাজা ছিলেন প্রচণ্ড শক্তিশালী, ঠিক আছে, প্রচণ্ডই শক্তিশালী ছিলেন তিনি। তিনি বিভিন্ন রকম যুদ্ধ করেছেন, ঠিক আছে, তিনি বিভিন্ন রকম যুদ্ধ করেছেন এবং তিনি কচ্ছ, কল্যাণ ও সুরপাড়াক যে জায়গাগুলো, এইখানে ছিলেন কি কচ্ছ, সুরপাড়াক, কল্যাণ, এই বিভিন্ন জায়গাগুলো দখল করেছিল কে, রাজা সাতকর্ণী দখল করেছিল, ঠিক আছে, প্রথম সাতকর্ণী। এবং তার বীরত্ব এতটা ছিল এবং তিনি এতটা প্রভাবশালী ছিলেন এবং তিনি দুটো অশ্বমেধ যজ্ঞ করেন, ঠিক আছে, একটা রাজসুর যজ্ঞ করেন, ঠিক আছে। অশ্বমেধ যজ্ঞ মানে কি, যে ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো, ঘোড়াকে যদি কেউ আটকাতো তাহলে তার সঙ্গে যুদ্ধ হতো এবং ঘোড়া ছেড়ে দিলে সেটা তার অধীনতা লাভ করতো, ঠিক আছে। এটা অশ্বমেধ যজ্ঞ, বিভিন্ন পুরাণ থেকে জানা যায়, এটা পুরাণ থেকে জানা যায় যে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং বিভিন্ন রকম ট্রায়াল নিয়েছিলেন, মানে বিভিন্ন রকম একটা রাজসুর যজ্ঞ বলে একটা বড় যজ্ঞ তিনি সেটাও করেছিলেন। তাই তিনি প্রায় পুরো ভারতটাকে দখল করে নিয়েছিলেন এবং বিরাট সাম্রাজ্যের অধিপতি হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। তাই তার টাইটেলটা তার পরবর্তী যতজন এসছেন প্রত্যেকে ভাগ মানে গ্রহণ করেছেন সাতকর্ণী টাইটেলটা, ঠিক আছে। ওই জন্য গৌতমীপুত্র সাতকর্ণী, ঠিক আছে, প্রথম সাতকর্ণী। এবং শেষ রাজা কি ছিল না, শেষ রাজা ছিলেন যজ্ঞ সাতকর্ণী। প্রত্যেকে কিন্তু সাতকর্ণী টাইটেলটাকে তাকে সম্মান দেওয়ার জন্য ব্যবহার করেছিলেন এবং বৃহৎ বহু দূর পর্যন্ত তার নাম ছড়িয়েছিল। এরপরে 100 বছর ধরে টলমলো কন্ডিশন চলে, 100 বছর ধরে ভাঙো কন্ডিশন চলে। তার 100 বছর পর কে আসেন না, গৌতমী পুত্র সাতকর্ণী এসে বসেন। দেখো এই যে মায়ের নামের যে পুত্রের নাম যে গৌতমী পুত্র, ঠিক আছে, এখান থেকে যে এখানে যে মহিলাদের কতটা স্বাধীনতা দেওয়া হতো বা মহিলাদের গুরুত্ব যে এখানে একটা বিশেষ ভূমিকা পালন করতো, যে বা মহিলা যে এখানে মহিলাদেরকে যে ছোট করে দেখানো হতো না, মহিলাদেরকেও যে সমান প্রায়োরিটি দেওয়া হতো, সেটা দুই ধরনের ঘটনা থেকে প্রমাণিত। একটা হচ্ছে কি, একটা ঘটনা হচ্ছে নাকি যে নাগনিকা যিনি ছিলেন তার 15 বছর সিংহাসনে আরোহণ থেকে এটা প্রমাণিত। আর এই যে গৌতমী পুত্রের আগে যে গৌতমী পুত্র সাতকর্ণী, ঠিক আছে, বা এই ধরনের যে ঠিক আছে, গৌতমীপুত্র সাতকর্ণীর যে ঘটনাটা বা এই যে মায়ের নামে যে পুত্রের নাম রাখার যে চল, সেটাও কিন্তু জানা যায়, ঠিক আছে, বুঝে যায়। যে গোবর্ধনের কাছে কিন্তু যুদ্ধ হয়েছিল, এটা মনে রাখতে হবে তোমার। এখানে যখন তিনি নাসিক ও পুনে দখল করেন, ঠিক আছে, সাতকর্ণী, প্রথম সাতকর্ণী, তখন আরেকটা কথা বলে দিই যে প্রথম সাতকর্ণী নাসিক ও পুনে দখল করেছিলেন যখন, তখন গোবর্ধনের কাছে কিন্তু প্রথম সাতকর্ণীর সাথে যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। কার না, কলিঙ্গ রাজার, ঠিক আছে, কলিঙ্গ রাজার যুদ্ধ হয় কার সঙ্গে, প্রথম সাতকর্ণীর সঙ্গে, ঠিক আছে, খারমেনির, কলিঙ্গরাজ খারমেনির সেনার সঙ্গে যুদ্ধ হয়, ঠিক আছে। খারমেনির সেনার সঙ্গে কার যুদ্ধ হয় না, প্রথম সাতকর্ণীর যুদ্ধ হয় কলিঙ্গরাজ খারমেনির সেনার সঙ্গে, কোথায় না, নাসিক ও পুনে দখলের জন্য গোবর্ধন নামক একটা জায়গার কাছে হয়, ঠিক আছে, গোবর্ধন নামক এক জায়গার কাছে হয়, যেখানে কিন্তু তিনি পরাস্ত হন এবং নাসিক ও পুনে দখল করে নেন কে না, প্রথম সাতকর্ণী। এত প্রতিপত্তির জন্যই কিন্তু তার টাইটেলটাকে ইউজ করা হয়েছিল, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে যে এখানে আরও কী কী জন্য উন্নতি ছিল, যে কচ্ছ, কল্যাণ আর সুর পারাস, যেটা সেটা দিয়ে বাণিজ্য খুব ভালো হতো পশ্চিম উপকূলের। আর কি সিল্ক আর লাক্সারি গুডস,
এই জাহাজে করে সিল্ক আর লাক্সারি গুডস কোথায় যেত? বিদেশে যেত, এবং তার পরিবর্তে প্রচুর স্বর্ণমুদ্রা দেশে এন্ট্রি করতো। স্বর্ণমুদ্রা দেশে এন্ট্রি করলো, ঠিক আছে, স্বর্ণমুদ্রা দেশে এন্ট্রি করলো এবং প্রচুর কি হলো, লাক্সারি গুডস এবং সিল্ক হলো কি বাইরে যেতে শুরু করলো। এইগুলো কিন্তু উন্নতির কারণ ছিল তাদের, ঠিক আছে। এমনি 450 বছর ধরে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে রাখা যায় না, সম্ভব না, যদি না নিজেদের ক্যাপাসিটি থাকে। তাদের ক্যাপাসিটি প্রচুর ছিল। তারপরে 100 বছর, যাই হোক, এবার যেটা বলছিলাম আমি, যে 100 বছর পর কে এলো না, 100 বছর পর এলো গৌতমীপুত্র সাতকর্ণী, ঠিক আছে। এই গৌতমীপুত্র সাতকর্ণী যিনি এলেন, ঠিক আছে, গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন এখানকার শ্রেষ্ঠ রাজা। গৌতমীপুত্র সাতকর্ণী, একটা হিন্দি বই আছে এটা নিয়ে, তামিল থেকে কনভার্ট করা, ঠিক আছে। ওটা দেখলে আরও ভালো বুঝতে পারবে, কারণ যে আমরা পিকচারটাকে আমাদের বেশি মনে থাকে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু আমাদের তোমার থেকে মানে পড়া থেকে আমাদের পিকচার জাতীয় জিনিস যদি কিছু থাকে তাহলে আমাদের বেশি মনে থাকে। তো তোমরা দেখতে পারো সেই বইটা, গৌতমীপুত্র সাতকর্ণীর বইটা যেটা ছিল, ঠিক আছে, খুব ভালো বই। তো যাই হোক, তো তিনি কত সালে সিংহাসনে আরোহণ করেন গৌতমীপুত্র সাতকর্ণী? গৌতমীপুত্র সাতকর্ণী তোমার সিংহাসনে আরোহণ করেন 106 থেকে 130, ঠিক আছে, 106 থেকে 130 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সিংহাসনে বসেছিলেন, ঠিক আছে। তার আগে 19 জন রাজা সিংহাসনে বসেছিলেন। 19 জন রাজার পরে, অর্থাৎ প্রথম সাতকর্ণীর পর 19 জন রাজা বসার পর গৌতমী প্রায় 100 বছর পর গৌতমীপুত্র সাতকর্ণী 106 থেকে 130 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে বসেন। তিনি অত্যন্ত প্রভাবশালী রাজা ছিলেন। তিনি পুরো আবার যতটা সংকুচিত হয়েছিল তার সাম্রাজ্য, তিনি সেই সাম্রাজ্যকে তিনি বিস্তার লাভে সহায়তা করেন। তিনিও বৌদ্ধদের প্রচুর দান করেন, ব্রাহ্মণদের প্রচুর দান করেন জিনিসপত্র। তার মায়ের সঙ্গে কিছু বৌদ্ধ ভিক্ষু এসে কথাবার্তাও বলেছিলেন, এটা সিনেমার অংশ যদিও, ঠিক আছে। তারপরে বিভিন্ন রকম ঘটনাবলী ঘটে। তিনি প্রচুর যুদ্ধ করেছিলেন। তার অন্যতম যুদ্ধ হচ্ছে কি না, নহপানের সঙ্গে তার যুদ্ধ, যেটা 124 খ্রিস্টাব্দ থেকে 125 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল। 124 খ্রিস্টাব্দ থেকে 125 খ্রিস্টাব্দের যে যুদ্ধটা নহপানের সঙ্গে, ঠিক আছে, সেই নহপানের সঙ্গে যুদ্ধটা তার কিন্তু বড় যুদ্ধ ছিল। যদি কথায় বলা হয় যে তার যে স্ত্রী ছিলেন, অর্থাৎ গৌতমীপুত্র সাতকর্ণীর স্ত্রীর নাম ছিল রাজলক্ষ্মী, ঠিক আছে, সেই রাজলক্ষ্মীকে অপহরণ করে নেন, বা যেরকম সীতাকে অপহরণ করেছিল কে, রাবণ। তো রাজলক্ষ্মীকে অপহরণ করে নেন কে, তার প্রিয় পত্নী যে রাজলক্ষ্মী, সেই রাজলক্ষ্মীকে অপহরণ করে নেন এই কি যেন নাম, নহপান, ঠিক আছে। তো রাজলক্ষ্মীকে অপহরণ করেন নহপান, ঠিক আছে, লক্ষ্মীকে অপহরণ করেন কে, নহপান। এই কারণে তিনি প্রচণ্ড, যখন জানেন যে তার বউকে তুলে নিয়ে চলে গেছে, ঠিক আছে, তার বউকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে সেখানে, ঠিক আছে, অপহরণ করেছে, জবরদস্তি তুলে নিয়ে গেছে তার বউকে, এই কথাটা শোনা মাত্র রাগে ফেটে পড়ে কে, গৌতমীপুত্র সাতকর্ণী। ফেটে পড়ে বিশাল সৈন্যবাহিনী নিয়ে তিনি যান নহপানের বিরুদ্ধে যুদ্ধ করতে, এবং নহপানের সভায় ঢুকে রীতিমতো যুদ্ধ করে নহপানকে হত্যা করেন এবং রাজলক্ষ্মীকে ছাড়িয়ে নিয়ে আসেন। নহপানের পুরো বংশকে শেষ করে দিয়েছিলেন, মানে এতটা প্রতাপশালী মানুষ ছিলেন যে পুরো বংশকে তিনি, গোড়া থেকে পুরো বংশকে, একজনও কেউ বেঁচে ছিল না নহপানের তিনি পুরো বংশকে শেষ করে আগুন লাগিয়ে দিয়েছিলেন। নহপানের রাজমহল, যেখানে তিনি শাসন কার্য পরিচালনা করতেন, পুরো সবাইকে মেরে তিনি আগুন লাগিয়ে দিয়েছিলেন, এতটা ভালোবাসতেন রাজলক্ষ্মীকে। যাই হোক, ইতিহাস তো, যাই হোক। তো এটা ছিল কি, আরও বহু কিছু তিনি করেন, ঠিক আছে, তিনি বহু জিনিসপত্র করেন, আরও বিভিন্ন রাজপত্র তিনি তিনি যজ্ঞও করেছিলেন আবার, ঠিক আছে। এনাকেও বলা হতো দক্ষিণা পথপতি, ঠিক আছে। প্রথমে বলা হতো কাকে, সিমুককে, তারপরে বলা হতো প্রথম সাতকর্ণীকে, তারপরে বলা হতো গৌতমীপুত্র সাতকর্ণীকে। গৌতমীপুত্র সাতকর্ণীকে পুনঃপ্রতিষ্ঠাতাও বলা যায় বা শ্রেষ্ঠ রাজাও বলা যায়, কারণ যে তার আমলে আবার বিশাল একটা ভূখণ্ড লাভ করার সক্ষম হয়েছিল, যেটা অন্যান্য রাজাদের পক্ষে সম্ভব হয়নি, তাই তাকে প্রথম করা হয়। তারপরে গৌতমীপুত্র সাতকর্ণী মারা যাওয়ার পর শেষ যে শক্তিশালী সম্রাট ছিলেন তার নাম ছিল শ্রী যজ্ঞ সাতকর্ণী। তিনি শেষ উল্লেখযোগ্য শাসক ছিলেন, ঠিক আছে। শেষ উল্লেখযোগ্য শাসকের নাম কি ছিল, যজ্ঞ সাতকর্ণী, ঠিক আছে। 154 খ্রিস্টাব্দে তিনি
তার মাঝখানে একজন ছিলেন শিবশ্রী সাতকর্ণী, 154 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন, আর 165 পর্যন্ত শিবশ্রী সাতকর্ণী সিংহাসন পরিচালনা করেছিলেন। এবং শেষ উল্লেখযোগ্য সম্রাট ছিল কে? শেষ উল্লেখযোগ্য সম্রাট ছিলেন হচ্ছে যজ্ঞশ্রী সাতকর্ণী। 165 থেকে 195 তিনি শাসন করেন, ঠিক আছে। 165 খ্রিস্টাব্দ থেকে 195 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেন। তিনি শেষ উল্লেখযোগ্য সম্রাট ছিলেন। তারপরে কিছু দুর্বল রাজা এসে বসেছিল, বাট কুষাণদের আক্রমণে, আমি যখন কনিষ্ক পড়াবো বলবো, তারা বেশি দিন লং লাস্টিং করেনি, ঠিক আছে। তারা অল্প দিনেই তো মানে মারা গেছিল, বা অল্প দিনেই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এই সাম্রাজ্যটা। এত দেখো, ধ্বংস তো হবেই, সৃষ্টি থাকলে ধ্বংস হবে, এরও ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছিল। তো যাই হোক, এটা গেল টোটাল একটা ভিডিও। আমি একটা বিস্তীর্ণ টপিকের উপরে আলোচনা করলাম, আশা করি বোঝা গেছে, ঠিক আছে। তো 60 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে তোমার 195 কি 210 পর্যন্ত এরা শাসন করেছিল, ব্যতিক্রম বলে, কেউ কেউ বলে 195, কেউ কেউ 210। যাই হোক, আরেকটা কথা যে এদেরকে বলা হতো অন্ধ্রভৃত্য, ঠিক আছে। অন্ধ্রভৃত্য কেন বলা হতো? যেহেতু এরা অন্ধ্র ব্রাহ্মণ ছিল, তাই এদেরকে অন্ধ্র বলা হতো। আর ভৃত্য বলা হতো মানে চাকর, যারা চাকরি করে তাদেরকে সরকারি সার্ভেন্ট বলে, পাবলিক সার্ভেন্ট বলে। তাই তারা যেহেতু উচ্চপদস্থ কর্মচারী ছিল, কার সময় না, মৌর্য বংশের সময়, তাদেরকে অন্ধ্রভৃত্য বলা হতো, ঠিক আছে।